ওকে। তো তোদের আমি প্রথম দিন যখন ইন্ট্রোডাক্টরি ক্লাসটা নিয়েছিলাম তোদের বলেছিলাম যে there are some techniques of creating or designing nanomaterials and there are some approaches. There are top down approach and bottom up approach. So today, in the last class, we have discussed about this thing. এই কেমিক্যাল ভেপার ডিপোজিশনটা কিরকম ভাবে হয় এমওসিভিডি গ্রোথ সেই ব্যাপারটা গ্যালিয়াম আর্সেনাইডের এটা নিয়ে ডিল করেছিলাম। আজকে আমরা সিভিডি জিনিসটা কি সেটা নিয়ে ডিল করব। সো ফার্স্ট অফ অল, one should remember that this there are two process of making nanomaterial. One is top down approach, another one is bottom up approach. টপ ডাউন মানে কি আর বটম আপ মানে কি? টপ ডাউন মানে হচ্ছে বাল্ক থেকে তোর ন্যানো স্ট্রাকচারে আসা, আর বটম আপ মানে হচ্ছে ন্যানো স্ট্রাকচার থেকে বাল্কে যাওয়া। এই হচ্ছে ব্যাপার। ওকে, তো এবার ওয়ান অফ দ্য বটম আপ অ্যাপ্রোচ ইজ সিভিডি, or you can write it as chemical vapor deposition. কেমিক্যাল ভেপার ডিপোজিশনে আমি তোদেরকে বলেছিলাম যে ডিপোজিশনটা কিভাবে হয়। ইউ গেট আ স্ট্রাকচার সামথিং লাইক দিস। একটা সিভিডি সিস্টেমের স্ট্রাকচার যদি তোকে বলা হয়, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ আ সিভিডি চেম্বার। ঠিক আছে, তো সিভিডি চেম্বারের এখানে আমি কি কি দেখতে পাচ্ছি? I can see here that here there is a কোয়ার্টজ রিঅ্যাকশন চেম্বার, মানে এই যে চেম্বারটা যার মধ্যে রিঅ্যাকশনটা হয় সেটা কোয়ার্টজ দিয়ে তৈরি। These are some mass flow controller যেখান দিয়ে তোর বিভিন্ন রকম গ্যাসগুলোকে তোর পাস করানো হয়। আর এই জায়গাটাতে এই যে আরএফ ইন্ডাকশন হিটিং কয়েল যেখানে দেওয়া আছে, আর এই জায়গাটার মধ্যে তোর কেমিক্যাল রিঅ্যাকশনটা হয়। আর যে এক্সট্রা গ্যাসগুলো থাকে সেগুলো এই ভেন্ট দিয়ে বেরিয়ে যায়। আর গ্রাফাইট কে অ্যাজ আ সাসেপ্টার কেন আমরা এখানে এই যে পার্টিকুলার এক্সাম্পলটা নিয়েছি, এখানে আমরা উই আর ডিলিং উইথ অ্যাটমসফিয়ারিক প্রেসার সিভিডি, এটা হচ্ছে তার স্ট্রাকচার। এক্ষেত্রে আমরা এখান দিয়ে দেখ HCl গ্যাস, B2H6, PH3, আর্গন। আর্গন আমরা ইউজ করি কি জন্য? ফর ইনার্ট অ্যাটমসফিয়ার। ঠিক আছে, HCl গ্যাস আমরা পাস করাচ্ছি, এখান দিয়ে B2H6 হাইড্রোজেন পাস করাচ্ছি, সবকিছু পাস করাচ্ছি। অ্যান্ড ফাইনালি এই ভিতরে যে টেম্পারেচারটা আছে সেই টেম্পারেচারে গিয়ে যে রিয়াকশনটা হয় দ্যাট ইজ আমরা এখানে SiCl4 লিকুইড ইউজ করছি। SiCl4 লিকুইড হাইড্রোজেন মানে এটাকে হিট করছি, নিয়ে হাইড্রোজেন দিয়ে এইখান দিয়ে লিকুইডটাকে পাস করাচ্ছি। HCl লিকুইড HCl এখানে যাচ্ছে, হাইড্রোজেন আর B2H6 পাস করছে, ফসফিন টক্সিক গ্যাস যেটা রিঅ্যাকশনে কাজ করবে সেটা পাস করছে, আর্গন ইনার্ট অ্যাটমসফিয়ারের জন্য পাস করছে, এন্ড अगेन হাইড্রোজেন পাস করাচ্ছি আমরা ফর মানে টু ক্যারি দ্য মেটেরিয়াল। হাইড্রোজেনটা মেইনলি ক্যারি করার জন্য ইউজ করা হয় মেটেরিয়ালটাকে, হাইড্রোজেন বা নাইট্রোজেন এগুলো ক্যারি দ্য মেটেরিয়ালের জন্য ইউজ করা হয়।
তো এই জায়গাতে যে রিয়াকশনটা হয় দ্যাট ইজ SiCl4 plus 2H2 that will give Si plus 4HCl। তার মানে এইখানে এই যে সাবস্ট্রেট গুলো রাখা রয়েছে তোরা যে দেখতে পাচ্ছিস, এই যে এই পয়েন্টে এই একটা সাবস্ট্রেট রাখা রয়েছে, এই একটা সাবস্ট্রেট, এই একটা সাবস্ট্রেট, এই সাবস্ট্রেট গুলোর উপর এই জায়গাটাতে হিট হচ্ছে, হিট হয়ে এই জায়গাটাতে সারফেসে অ্যাবজর্পশন হচ্ছে। রাদার সারফেস ফেনোমেনা যদি হয় দ্যাট ইজ নট অ্যাবজর্পশন, দ্যাট ইজ অ্যাডজর্পশন। ঠিক আছে, দিস ইজ ফর দ্য সারফেস। অ্যাবসর্পশন হচ্ছে যদি বাল্কের মধ্যে ঢুকে যায় দ্যাট ইজ অ্যাবজর্পশন, এন্ড যেহেতু সারফেসে হচ্ছে দিস ইজ অ্যাডজর্পশন। তাহলে অ্যাডজর্পশন হয়ে সারফেসের উপর ওরা আরেকটা লেয়ার ক্রিয়েট করে, এন্ড দ্যাটস হাউ দ্য সিভিডি ওয়ার্কস। তাহলে সিভিডি তে আমরা কেন সিভিডি ইউজ করি? সো নাও উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ইউজেস এন্ড অ্যাপ্লিকেশন। সো ইউজেস এন্ড অ্যাপ্লিকেশন। তাহলে দেখ এইখানে তোর এই সাবস্ট্রেট গুলো রয়েছে, এই সাবস্ট্রেট গুলো এখানে বসানো রয়েছে, তার উপরে সেগুলো একটা অবশ্যই একটা এরিয়া নিয়ে রয়েছে। সো ফর লার্জ এরিয়া ডিপোজিশন উই ইউজ সিভিডি। একটা বড় এরিয়ার মধ্যে ডিপোজিশন করা হচ্ছে। নেক্সট, ডিপোজিশন রেট ইজ হাই। ঠিক আছে, নেক্সট, সামটাইমস ডিপোজিশন ইজ নন ইউনিফর্ম। সেটা কখন হয় সেটা নিয়ে একটু ডিসকাস করব। ঠিক আছে, অ্যান্ড ওয়াইড অ্যাপ্লিকেশন অন ইলেকট্রনিক, অপটো ইলেকট্রনিক, photovoltaic, and in chemical industries। কি কি কাজে লাগে? ফর ডিপোজিটিং any coating over surface। মানে সাপোজ তোর কাছে এরকম একটা বল টাইপের কিছু রয়েছে, এর বাইরে তুই আর একটা সারফেস কোটিং করতে চাস, এরকম একটা তুই সারফেস কোটিং করতে চাস, তো এই কোটিংটা তুই করিস সিভিডি দিয়ে। ঠিক আছে, বোঝা গেল? বোঝাতে পারলাম? লাস্ট কথা একটু বলো, বেরিয়ে গেছিলাম এই লাস্ট পয়েন্ট। লাস্ট পার্টটা হচ্ছে একটা সারফেস আছে, সারফেসের বাইরেটাতে যদি তুই লেয়ার একটা ক্রিয়েট করতে চাস কিছু, তাহলে সেটা তুই সিভিডি দিয়ে করিস। নাও উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য টাইপস অফ সিভিডি রিয়াকশন। টাইপস অফ সিভিডি রিয়াকশন কি কি? নাম্বার ওয়ান, দ্যাট ইজ থার্মাল ডিকম্পোজিশন। Here, if you have something A, B, which is gas, that will go, the decomposition will happen like this: A solid plus B gas। যেমন যেমন for an example, if you take SiH4 at the temperature of 650 degrees C, this will give you silicon which is solid plus 2H2 which is gas। অথবা তুই যদি এরকম একটা রিয়াকশন নিস যে
NiCO হোল 4, এটাকে যদি তুই 180°C ডিকম্পোজ করিস, then you will get something like this: nickel as solid plus 4 carbon monoxide, which is gas. This is one type of CVD, thermal decomposition. Type number 2. Type number 2 is reduction reaction. Reduction reaction টা কি রকম হয়? Reduction reaction is, suppose you have something AX, which is gas, plus H2, which is gas. এর রিঅ্যাকশনটা হবে A, which is solid, plus HX, which is gas. For an example, if you write WF6 plus 3H2 at the temperature 300°C, you will get tungsten, which is solid, and 6HF. HF is very toxic gas. ঠিক আছে, এটা কিন্তু তুই মানে তোর চেম্বার থেকে নর্মাল বাইরে তুই ওপেন এয়ারে এইচএফ কে তুই বার করতে পারবি না, এর প্রচুর পিউরিফিকেশন করতে হয় তবে এইচএফ বেরোয়। এইচএফ যখন লিকুইড ফরম্যাটে থাকে সেটা আরো জঘন্য হয়। তো এইচএফ নিয়ে যদি ফিউচারে তোরা কখনো ডিল করিস, ভেরি কেয়ারফুলি। নেক্সট আরেকটা এক্সাম্পল নে, সাপোজ ইউ হ্যাভ SiCl4 plus 2H2, that will give you at 1200°C, that will give you silicon, which is solid, plus 4HCl in gaseous form. এছাড়া কি টাইপ হয়? Another type is oxidation reaction. Oxidation reaction মানে অক্সিজেন থাকবে, so the basic principle is AX, which is gas, plus O2, that will give you AO, which is solid, plus OX, which is gas. Example is SiH4 plus O2 at temperature 400°C, that will give you SiO2 plus 2H2. অথবা তুই যদি এরকম নিস যে সাপোজ 2AlCl3 plus 3CO2 plus 3H2, that will at 1000°C, this will give you Al2O3 plus 3CO plus 6HCl. This is gas, this is also gas, and this is solid. This is solid. সিলিকন অক্সাইড মানে হচ্ছে বেসিক্যালি বালি বা কাঁচ, সেটা কি কোয়ার্টজ কে বলা হয় সিলিকন ডাই অক্সাইড বা সিলিকন অক্সাইড, যাই বলবি। ঠিক আছে, and number 4 type, that is compound reaction or formation. যদি কম্পাউন্ড ফরমেশন করতে হয় সেক্ষেত্রে, that is, suppose example is AX plus NH3, that is AN plus HX. Example BF3 plus NH3 at 1000°C, that gives you boron nitride, which is a solid, plus 3HF, which is a toxic gas. এছাড়া যেমন যেটা তোদের গ্যালিয়াম আর্সেনাইডের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম, যদি আমার কাছে থাকে GaCH3 whole 3 plus ASH3, that will give you about 700°C এ গিয়ে gallium arsenide, which is solid, plus CH4 methane, which is a gas.
So these are the types of chemical vapor deposition. Okay, so now the advantage of chemical vapor deposition. Advantages will be number one, high growth rate. Number two, epitaxial film can be obtained. Number three, can be deposited in all kind of material, including hard material that cannot be evaporated. ঠিক আছে, এবার ডিসঅ্যাডভান্টেজ, so there are some disadvantage also. ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি? নাম্বার ওয়ান, দ্যাট ইজ নন কনফর্মাল ডেপোজিশন। নন কনফর্মাল ডিপোজিশন মানে কি? দেখ, কনফর্মাল ডিপোজিশন কি আগে তোকে দেখতে হবে। সাপোজ তোর কাছে এরকম একটা কিছু জিনিস রয়েছে, এরকম তোর কাছে জিনিস রয়েছে। কনফর্মাল ডিপোজিশন ইজ যদি এখানে এরকম চারিদিকে ইকুয়াল ডিপোজিশন হয়, দিস ইজ অ্যান ইকুয়াল ডিপোজিশন। তাহলে এই যে ডিপোজিশনটা হচ্ছে, দিস আর ইকুয়াল ডিপোজিশন। equal thickness deposition, which is conformal deposition. আর নন কনফর্মাল কি হয়? নন কনফর্মাল হচ্ছে সাপোজ তোর কাছে এইরকম জিনিসটা রয়েছে, এবার তোর ডিপোজিশনটা এরকম যদি হয়, সাপোজ এরকম 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 এরকম, এই ডিপোজিশনটা দেখ, দিজ আর দ্য নন ইউনিফর্ম ডিপোজিশন, and this is known as non-conformal ডিপোজিশন। কেন হচ্ছে দেখ, কারণ সিভিডি রিঅ্যাক্টর চেম্বার যেটা তুই নিস, সিভিডি রিঅ্যাক্টর চেম্বার তোর এইখানে একরকম টেম্পারেচার, এইখানে একরকম টেম্পারেচার, আবার এই জায়গার টেম্পারেচারের একটা ডিফারেন্স হয়। আবার তোর এই যে স্ট্রাকচার গুলো এখানে বসানো রয়েছে, এই স্ট্রাকচার গুলোর অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে কোন অ্যাঙ্গেলে বসানো রয়েছে। কারণ এইখান দিয়ে যখন আসছে তখন ডেনসিটি বেশি হচ্ছে, বাট এইখানে আস্তে আস্তে ডেনসিটি তো কমতে থাকছে। তো তার ফলে সবকিছু একটা মিলিয়ে মিশিয়ে একটা নন কনফর্মাল ডিপোজিশন তৈরি হয়। ডেনসিটির উপর ডিপেন্ড করে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, প্রেসারের উপর ডিপেন্ড করে। তাহলে দিস ফেনোমেনা ডিপেন্ডস অন number one, density of incoming material. Number two, temperature
ডিফারেন্স, নাম্বার 3 প্রেসার ডিফারেন্স, নাম্বার 4 টিল্টিং অফ সাবস্ট্রেট। আচ্ছা, এটাকে টিল্ট কেন করা হয় বল দেখি। টিল্টিং এর জন্য তো হয়। টিল্টিং যদি কেন করা হচ্ছে, প্রমিনেন্সি কেন রাখা হয় টিল্টিং এর জন্য? ক্যান ওটা এনিওয়ান টেল মি? কমতে কমতে, ওটা কি কমছে বলে, মানে তোমার অ্যাঙ্গেলটা সেম রাখবে আর কি, মানে বলতে হ্যাঁ চাইছি যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। তোর কাছে যদি এইখানে এইভাবে মেটেরিয়ালটা থাকে, এইরকম আছে তো, এবার তোর গ্যাসটা এইরকম জায়গা থেকে ফ্লো করছে, এরকম জায়গা থেকে গ্যাসটা ফ্লো করছে। তো তাহলে এইখান দিয়ে যদি ফ্লোটা আসে, তাহলে এসেও আগে কি করবে, এই সারফেস গুলো ধাক্কা মারবে না? তোর কি হবে ঘটনাটা, তোর তো এইভাবে ডিপোজিশন হচ্ছে, ঠিক তো? এবার এই জায়গায় তোর আরএ ফিটিং কয়েলটা রয়েছে, তাহলে এইখান থেকে তোর সারফেসে এইভাবে ড্রপ করতে পারে, অথবা যখন স্ট্রেট যাচ্ছে সে গিয়ে স্ট্রেট গিয়ে এরকম সারফেস গুলোতে এইভাবে গিয়ে ধাক্কা মারবে, এইভাবে এসে ধাক্কা মারবে। এইভাবে কনফর্মাল ডিপোজিশনের জন্যই মেনলি সারফেসটাকে টিল্ট করা হয়। আদারওয়াইজ যদি এটা এরকম সোজা রাখা হতো, তাহলে তোর এই জায়গাতে গ্যাসের যা ডেনসিটি, যদি এন ডেনসিটি হয় আর এখানে N1 হয়, তাহলে গ্যাসের এন ইজ অলওয়েজ গ্রেটার দেন N1, ডেনসিটি অফ গ্যাস এখানে বেশি। তাহলে এই রেঞ্জে যা ডিপোজিশন হবে, মানে এই আমার এই যেটা আমি মার্ক করছি, এই মার্কিংটায় যা ডিপোজিশন হবে, এইটাতে তার থেকে কম ডিপোজিশন হবে এই রেড মার্কটাতে, কারণ এখানে হায়ার ডেনসিটি, ঠিক? তাহলে ডিপোজিশন রেটটাকে সমান রাখার জন্য আমরা এই টিল্টিংটা করি, ডিপোজিশন যাতে কনফর্মাল হয় তার জন্য আমরা এই টিল্টিংটা করি। আদারওয়াইজ এইভাবে রাখতাম, যেটা আমরা রাখি না। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? তাহলে ডিসঅ্যাডভান্টেজ গুলোর মধ্যে একটা হচ্ছে কি, নন কনফর্মাল হতেই পারে, মানে অ্যাঙ্গেলটা হয়তো সেইভাবেও আমি বাড়াতে পারলাম না, সেই জন্য নন কনফর্মাল ডিপোজিশন হতে পারে। নেক্সট, হাই টেম্পারেচার প্রসেস, পাওয়ার কনজাম্পশন বেশি হবে। নেক্সট, টক্সিক গ্যাস প্রডিউসড, যার জন্য আমার আউটপুটে একটা স্ক্রাবার লাগিয়েছিলাম আগের দিন যখন গ্যালিয়াম আর্সেনাইড প্রোডাকশনের জিনিসটা যখন দেখিয়েছিলাম, আউটপুটে একটা স্ক্রাবার লাগিয়েছিলাম যেখানে কার্বন, সেই স্ক্রাবারটাতে CH4 থেকে কার্বন আর হাইড্রোজেন ডিকম্পোজ হয়ে যাচ্ছে, আর হাইড্রোজেন অক্সিজেনের সাথে মিশে, অথবা কার্বন অক্সিজেনের সাথে মিশে CO2, অথবা হাইড্রোজেন অক্সিজেনের সাথে মিশে ওয়াটার, এসব কিছু প্রডিউস করছে, টক্সিক গ্যাসটা আর বেরোচ্ছে না, ওটাই স্ক্রাবার আটকে দিচ্ছে। আর নেক্সট কন্ডিশন ইজ film may not be pure every time। ঠিক আছে, এইটা একটা হলো। এছাড়া যখন তুই সিভিডি করিস, সিভিডি তে আরেকটা রকম সিভিডি আমরা দেখি, দ্যাট ইজ লো প্রেসার সিভিডি। একই জিনিসে ইউজ হয়, কিন্তু লো প্রেসার সিভিডি অ্যাপ্লিকেশনটা নিয়ে আমরা কথা বলবো, কারণ সিভিডি প্রসেস একই, শুধু আমরা যেটা করছি অ্যাটমসফিয়ারিক প্রেসারে একটা করি, দ্যাট ইজ এপিসিভিডি, লো প্রেসারে করি এলপিসিভিডি, হাই প্রেসারে খুব একটা করি না, ঠিক আছে, এইচপিসিভিডি খুব একটা হয় না, আর ইউএলপিসিভিডি হয় আলট্রা লো প্রেসার সিভিডি। তো লো প্রেসার সিভিডি প্রসেস ইজ সেম। তাহলে আমি এবার ডিসকাস করবো অ্যাবাউট লো প্রেসার সিভিডি। লো প্রেসার সিভিডিতে কি হয়, কোথায় ইউজ হয়, দ্যাট ইজ ইউজ ফর ডিপোজিশন অফ পলিক্রিস্টালাইন and amorphous films such as পলিসিলিকন, সিলিকন ডাইঅক্সাইড, এইগুলোর উপর ডিপোজিশন, যেগুলো তোর
কি বলবো, যেগুলো তোর পলিক্রিস্টালাইন মেটেরিয়াল হয়, সেগুলোর ক্ষেত্রে কি হয়, লো প্রেশার সিভিডি আমরা ইউজ করি। কেন করি লো প্রেশার সিভিডি ইউজ? বিকজ যখন আমরা লো প্রেশার সিভিডি কে ইউজ করছি, লো প্রেশার সিভিডি ইউজ করলে আমার তো ওগুলো অ্যামরফাস মেটেরিয়ালে আমরা ক্রিস্টালাইন মেটেরিয়ালের উপর হাই মানে এমওসিভিডি ইউজ করছি, যাতে ওটা ক্রিস্টালাইন মেটেরিয়ালের ল্যাটিস প্যারামিটারের সাথে ম্যাচ খায়। কিন্তু পলিক্রিস্টালাইন মেটেরিয়াল বা অ্যামরফাস মেটেরিয়ালের ল্যাটিস প্যারামিটারের সাথে ম্যাচ খাওয়ার কোনো দরকার নেই, তার উপর একটা লেয়ার দিলেই হলো। কারণ পলিক্রিস্টালাইন লেয়ার বা অ্যামরফাস লেয়ারের ক্ষেত্রে তো ল্যাটিস প্যারামিটার কিন্তু সবসময় সমান হবে না, আর যেহেতু হবে না তাই যা খুশি একটা দিয়ে দিলেই হলো ওর উপর। দ্যাটস ওয়াই উই ইউজ লো প্রেশার সিভিডি। ঠিক আছে, হ্যাঁ। ওকে, এইটা একটা গেল অ্যাটমসফিয়ারিক প্রেশার সিভিডি বললাম। আরেকটা হচ্ছে আলট্রা হাই ভ্যাকুয়াম সিভিডি। আলট্রা হাই ভ্যাকুয়াম সিভিডিটা কি? আলট্রা হাই ভ্যাকুয়াম সিভিডি এটা হচ্ছে মানে প্রচন্ড রকম হাই ভ্যাকুয়াম তৈরি করা হয়। এই গ্যাস চেম্বারটা যেটা দেখছিস, এই জায়গাতে এই গ্যাস চেম্বারে একটা ভেরি হাই ভ্যাকুয়াম ক্রিয়েট করা হয়, দ্যাট ইজ অ্যাবাউট 10⁻⁻6 পাস্কেল তার প্রেশারটা হয়। তাহলে হিয়ার আলট্রা হাই ভ্যাকুয়াম সিভিডি তে কি লিখতে পারি আমি, যে দিস ইজ সিভিডি at extreme low pressure, typically below 10⁻⁻6 torr, sorry 10⁻⁻6 নয়, 10⁻⁻6 pascal, that is equivalent to 10⁻⁻8 torr। এই ভ্যাকুয়ামটা ওখানে আনা হয়। ঠিক আছে, now we will discuss about the plasma enhanced CVD। প্লাজমা এনহ্যান্স সিভিডিটা দেখ তোর কাছে কি রকম জিনিসটা থাকে। আমি আবার ওই পিপিটিটায় যাই। So this is your structure of the plasma enhanced CVD. This is the plasma enhanced CVD diagram। এক্ষেত্রে প্লাজমা এনহ্যান্স সিভিডি তে দেখ আমরা দুটো ইলেকট্রোড রাখছি। ঠিক আছে, এইখান দিয়ে এইটা হচ্ছে গ্যাস ইনলেট, এখান দিয়ে গ্যাসগুলো ঢোকানো হয়, গ্যাস আউটলেট, এখান দিয়ে টক্সিক গ্যাস বেরিয়ে যায়। ঠিক আছে, গ্যাস ইনলেট অ্যান্ড গ্যাস আউটলেট। এই জায়গাতে দুটো ইলেকট্রোড আছে, এই একটা ইলেকট্রোড, এই একটা ইলেকট্রোড। এখান দিয়ে তোর একটা হিটার রাখা রয়েছে যেটা হিট করবে, আর ওয়েফার গুলোকে আমি এই সারফেসে এখানে ওয়েফার গুলোকে আমি প্লেস করছি। দিস ইজ আ ওয়েফার। এখানে আমার ওয়েফার গুলো রয়েছে, সিলিকন ওয়েফার বা যাই ওয়েফার তুই যার উপরে তুই সিভিডি করতে চাস। তো এই মিডল রিজিয়নটায় তোর প্লাজমা জেনারেট হয়, অ্যান্ড ডিউ টু হাই পোটেনশিয়াল ডিফারেন্স প্লাজমা গুলো এর উপরে পড়তে থাকে। দ্যাট ইজ দ্য ফেনোমেনা উইচ হ্যাপেন্স। তাহলে এখান থেকে আমি কি পাই, we get good quality films, not as good as LP or APCVD। LP মানে low pressure CVD, AP মানে atmospheric pressure CVD। Here energy supplied by plasma
কিভাবে? দেখ, i.e. bombardment of film, তাহলে এই ফিল্মের এই যে ফিল্মগুলো রাখা রয়েছে এইগুলোর উপর আয়ন বোম্বার্ডমেন্ট হয়। ঠিক আছে, আয়ন বোম্বার্ডমেন্ট মানে এইখানে আয়নগুলো একটা অর্ডারে পড়তে থাকে এর উপরে। দিস ইনক্রিজেস দিস ইনক্রিজেস film density and quality films can be produced। ঠিক আছে, এবারে প্রসেসটা কিরকম হয়? আমি এখানে আরএফ ইনডিউস প্লাজমা দিচ্ছি, আরএফ কয়েল এখানে থাকবে, আরএফ এই জায়গাটা একটা আরএফ কয়েল থাকবে। তো আরএফ ইনডিউস প্লাজমাতে কি হয়? প্রসেস RF induced plasma is used to transfer energy to the reactant gases, forming reactive radicals। RF টা কি হবে? RF এর মানে হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি, এর অর্ডার থাকে হচ্ছে অ্যারাউন্ড 13.56 মেগাহার্টজ, এই অর্ডারে ফ্রিকোয়েন্সি থাকে। নেক্সট, লো টেম্পারেচার প্রসেস which is less than 300 degrees Celsius, as thermal energy is less critical when RF energy exist। তাহলে হাই ফ্রিকোয়েন্সি যদি রেডিও ফ্রিকোয়েন্সি হয় আমার কাছে, তার মানে ওটা এনার্জিও হাই দেবে। তো এখানে আমার লো টেম্পারেচারে দিলেও কাজটা হয়ে যাবে, কারণ ওখানে তো আমি যে অ্যামাউন্ট আমার এনার্জি দরকার সেটা আমি আরএফ থেকে পাচ্ছি, রেডিও ফ্রিকোয়েন্সি থেকে আমি পাচ্ছি। তার জন্য আমার টেম্পারেচার বা হিটিং দেওয়ার খুব একটা দরকার নেই, তাই এটা লো টেম্পারেচার প্রসেস। ঠিক আছে, নেক্সট, used for depositing films on metals and other material that cannot sustain high temperature। তার মানে যেসব মেটেরিয়াল গুলোর মেল্টিং পয়েন্ট হাই হয়, ঠিক আছে, যেগুলো অল্প টেম্পারেচারে গলে যায় না, যেগুলো খুব হাই টেম্পারেচারে গলে, যেমন অ্যালুমিনিয়াম, যেমন টাংস্টেন, তো এই সব মেটেরিয়াল গুলোর উপরই আমরা প্লাজমা এনহ্যান্সড সিভিডি করতে পারি। ঠিক আছে, নেক্সট, সারফেস রিঅ্যাকশন লিমিটেড deposition, thus substrate
temperature control is important to ensure uniformity. ঠিক আছে, তার মানে সারফেস রিঅ্যাকশন লিমিটেড ডিপোজিশন মানে সারফেস রিঅ্যাকশন একটা সার্টেন লেভেলের পর সারফেসে তো আর রিঅ্যাকশন হবে না। তাহলে সারফেস রিঅ্যাকশন যখন আর হবে না তখনই ওর ডিপোজিশনটা আটকে যাচ্ছে। দা সাবস্ট্রেট টেম্পারেচার ইজ ইম্পর্টেন্ট টু এনশিওর দ্য ইউনিফর্মিটি। তাহলে সাবস্ট্রেটের টেম্পারেচারটা তোকে দেখতে হবে কত আছে, সেই টেম্পারেচার উপর বেস করে রিঅ্যাকশন হবে। অ্যান্ড সেই টেম্পারেচার যদি অপটিমাইজ না হয়, যদি কম হয়, তাহলেও একটা প্রপার ডিপোজিশন তুই পাবি না। যদি বেশি হয়ে যায় তাহলেও একটা প্রপার ডিপোজিশন তুই পাবি না। সো অপটিমাইজেশন অফ দ্য টেম্পারেচার ইজ নেসেসারি। ঠিক আছে, নেক্সট, at low temp surface diffusion is low, so one must apply sufficient kinetic energy for surface diffusion. Here the plasma gives the energy for surface diffusion. তোরা এটা জানিস যে টেম্পারেচার যত বেশি হয় ডিফিউশন তত বেশি হয়। এটা এমনি একটা লো টেম্পারেচার প্রসেস, তাহলে সারফেস ডিফিউশন কম হবে। কিন্তু তাহলে তো আমি আর সিভিডি গ্রোথ করতে পারবো না, ডিফিউশন তো আমাকে করতেই হবে। তো ডিফিউশনটাকে বাড়াবার জন্য, এখানে এই ডিফিউশনটা বাড়াবার জন্য যে কাইনেটিক এনার্জিটা লাগে সেটা আমাকে এই প্লাজমাটা দিচ্ছে। দ্যাটস ইট। ঠিক আছে, হ্যাঁ অ্যান্ড নাও ইটস ডিসঅ্যাডভান্টেজেস। এখানে অ্যাডভান্টেজ আর প্রসেস দুটোই আমি বললাম আর কি। ডিসঅ্যাডভান্টেজেস, প্লাজমা ড্যামেজ। প্লাজমা তুই যত বেশি ইউজ করবি ওর ড্যামেজ হওয়ার প্রবাবিলিটি তত বেশি। নাম্বার টু, উই won't get পিওর ফিল্ম। পিওর ফিল্ম কিন্তু আমরা সেভাবে পাই না। কেন? কেন পাই না? হাইড্রোজেন ইনকর্পোরেশন, ডিউ টু হাইড্রোজেন ইনকর্পোরেশন। তাহলে এই যে এইখানে তুই দেখছিস সিলিকন হাইড্রাইড আর অক্সিজেন, মানে এটাকে সিলিকন হাইড্রাইড তো বলে, এটাকে সিলেন বলা হয়। ঠিক আছে, তো সাইলেন বা সিলেন যাই বলি সেটাকে বলা হয়। তো এই সাইলেন যখন ঢোকে তো তার মধ্যে সিলিকন, এখানে হাইড্রোজেন রয়েছে। তো এবার প্লাজমাতে গিয়ে সিলিকন আর হাইড্রোজেনটা ভাঙছে, সিলিকনের ডিপোজিশন আমি করছি, তাহলে হাইড্রোজেন গুলো যাবে কোথায়? হাইড্রোজেন গুলো তো গ্যাস আউটলেট দিয়ে সব বেরোবে না, কিছু অ্যামাউন্ট ভিতরে থেকেই যাবে। এন্ড সেই জন্য আমরা এখানে হাইড্রোজেন ইনকর্পোরেশন দেখতে পাই ফিল্মের মধ্যে। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? অ্যান্ড হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস, যেটা আগেও আমি কিছুক্ষণ ধরে ডিসকাস করলাম, দ্যাট ইজ ইউনিফর্ম ডিপোজিশন and
We use heater here because it will help better diffusion to the surface of material. এইটা গেল হচ্ছে তোর সিভিডির গল্প। নেক্সট we will discuss about the thermal evaporation. তাহলে থার্মাল ইভাপোরেশন দেখ, আবার আমি ওই পিপিটি তে যাই। সো দিস ইজ দ্য থার্মাল ইভাপোরেশন মেশিন। This is the machine for thermal evaporation. থার্মাল ইভাপোরেশন চেম্বার। থার্মাল ইভাপোরেশনে কি হয় দেখ, এখানে ওয়েফার গুলোকে এই জায়গাতে রাখা হয় উপরে, এইভাবে উপরে রাখা হয়। এবার এই জায়গাটাতে একটা ভালো মতো ভ্যাকুয়াম ক্রিয়েট করা হয়। এইখানে একটা সোর্স মেটেরিয়াল রয়েছে যেটাকে হিট করা হবে, অ্যান্ড সেই হিট করার পরে ও ইভাপোরেট করে এই জায়গাতে ডিপোজিটেড হবে, এই মেটেরিয়ালের উপর এখানে ডিপোজিটেড হবে। আর যেগুলো হবে না সেগুলো এই ভ্যাকুয়াম সিস্টেম দিয়ে এক্সস্ট হয়ে বেরিয়ে যাবে। জাস্ট এক মিনিট। হ্যাঁ ওই না বল। কালকে দাদু ওই সিভিডি আরে কিছু সেরকম করায়নি দাদু, কালকে সিভিডিতে করিয়েছে কি বলে, সিভিডির যে কি প্রসেস হয়, তারপর সিভিডি তোর মানে কি জাস্ট ওই প্রসেসটা বলতে বলতে তো পুরো 35 মিনিট কেটে গেছে। এক পাতা না না না, ওই এক পাতা লেখা হয়েছে, ক্লাস নোট আমার এক পাতা হয়েছে, তুই বুঝে নে বাকিটা। টেমে কালকে আমাদের ওই টেম দেখাতে নিয়ে গেছিল, আর এদিকে তোর ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপিক তোর এইচআরটিএম টা পড়িয়েছে, হাই রেজলিউশন টেম। ইডিএস শেষ, ইডিএস এর স্লাইড 2 তে ঢুকে গেছে, ইডিএস ই তো হাই রেজলিউশন টেমের পার্ট নাকি। তো ব্যাস, টেমে কালকে দেখাচ্ছিল ওই ইমেজিং কিভাবে হয় সব দেখিয়েছে, সাথীতে নিয়ে গেছিল চালু অবস্থায়, চালু করে দেখিয়েছে অলমোস্ট 1.5 ঘন্টা। হ্যাঁ 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 হেভি রে, বলছিস না আমি যাচ্ছি, ক্লাস নিচ্ছি এখন, ঠিক আছে চল, টাটা। হ্যাঁ তো আমি কি কি বলছিলাম, থার্মাল ইভাপোরেশন। তাহলে থার্মাল ইভাপোরেশনে এই ঘটনাটা ঘটে, এইখানে তোর সোর্স মেটেরিয়াল থাকে, সেটা ইভাপোরেট করে এই যে উপরে তোর স্যাম্পল গুলো রাখা রয়েছে, সেখানে সারফেসের উপর গিয়ে অ্যাডজর্পশন হয়, সারফেস ডিফিউশন হয়, ব্যাস। আর যেগুলো বাকি থাকে সেগুলো তোর নিচে ভ্যাকুয়াম সিস্টেম দিয়ে বেরিয়ে যায়। তাহলে থার্মাল ইভাপোরেশনে কমনলি ইভাপোরেশন মেটেরিয়াল কি কি হয়? কমন materials for evaporation, that is AU, AG, AL, CR, SB, germanium, indium, magnesium, calcium, lead sulfide, cadmium selenide, sodium chloride, potassium chloride,
silver chloride, magnesium fluoride, ক্যালসিয়াম ফ্লুরাইড, দিজ আর সাম মেটেরিয়ালস যেগুলো এইখানে রাখা হয়। এই মেটেরিয়ালটা আমি এইখানে রাখতে পারি, ঠিক আছে। তো এবার তো এই হচ্ছে মেন প্রসেসটা। তো এখানে থার্মাল ইভাপোরেশনে তোর কি লাগছে? থার্মাল ইভাপোরেশনে তোর এখানে মেনলি তোকে হিট দিতে হয়, আর কিচ্ছু করতে হয় না, ঠিক আছে। তাহলে এইখানে সিম্পল প্রসেস, এটা হিট দিচ্ছি, ইভাপোরেট হচ্ছে, চিপকাচ্ছে, বাকি বেরিয়ে যাচ্ছে। আর আরেকটা তোদের প্রসেস হয়, দ্যাট ইজ থার্মাল ইভাপোরেশন ছাড়া, দ্যাট ইজ ই বিম ইভাপোরেশন। দিস ইজ ই বিম ইভাপোরেশন। আমি জাস্ট ডায়াগ্রামটা নেব এখান থেকে। দাদা এগুলো কি ডায়াগ্রাম গুলো কি পরীক্ষা রাখতে দেবে? হ্যাঁ, আঁকতে দেবে বলেই এইভাবে ফরমেশন গুলো আমি করে দিচ্ছি। এক্সপ্লেনেশন দিলে আঁকতে দেবেই। দিস ইজ ইভি ইভাপোরেশন। ই বিম ইভাপোরেশনের গল্পটা দেখ কিরকম হয়। হিয়ার, নাম্বার ওয়ান, ফোকাসড ই বিম used. Number two, temperature about 10,000 Kelvin. Next, accelerated, মানে ই বিম যেটা, ইলেকট্রন বিম যেটা, সেটা accelerated by DC 10 kV, 10 kilovolt potential with a current 10 to 100 of milliampere. Next, it is suitable for high melting point metals like tungsten, titanium, etc. And next point, evaporation occur at highly localized point near the beam bombardment spot on the source surface, so we get very little contamination from crucible. ক্রুসিবল মানে এই যে এইখানে তোর ক্রুসিবলটা রয়েছে, এই ক্রুসিবল থেকে তোর মেটেরিয়াল ইভাপোরেট করবে, নিয়ে সাবস্ট্রেটের উপর গিয়ে বসবে, ঠিক আছে। এই হচ্ছে তোর ঘটনাটা। এবার টাংস্টেন ফিলামেন্ট থেকে কি হচ্ছে, ই বিমটা আসছে, এইখানে তো টাংস্টেন ফিলামেন্ট আছে, এই যে এটা তো টাংস্টেন ফিলামেন্ট। এই টাংস্টেন ফিলামেন্ট থেকে তুই হাই ডিসি চার্জ দেওয়ার ফলে তোর ইলেকট্রন বিমটা এখান থেকে এখানে আসছে, এখানে বম্বার্ডমেন্ট হচ্ছে, বম্বার্ডমেন্টের ফলে ইভাপোরেশন হয়ে এটা এখানে গিয়ে ঠেকছে। দ্যাট ইজ দ্য আলটিমেট প্রসেস, ঠিক আছে। সো নাও উই উইল ডিসকাস দ্য ডিফারেন্স অফ thermal evaporation and e-beam evaporation. Thermal evaporation and e-beam evaporation.
Number one, simple and robust process. This is more complex process. কারণ অবভিয়াসলি, কারণ তুই একটাতে দেখছিস শুধু ইভাপোরেট করে চিপকে যাচ্ছে আর বাকিটা বেরিয়ে যাচ্ছে, আর এখানে তুই দেখছিস মেটাল থেকে ইলেকট্রন বেরোচ্ছে, সে গিয়ে টার্গেট মেটেরিয়ালে হিট করছে, সেই মেটেরিয়াল ইভাপোরেট হচ্ছে, ইভাপোরেট হয়ে সাবস্ট্রেটে লাগছে, অবশ্যই কমপ্লেক্স মেথড। Here we use filament for heat evaporation source, and here we use electron beam for evaporation source. Next, can be contaminated from crucible and filament. Here generally we don't get any contamination. Substrate is exposed to UV and IR radiation. Here X-ray can be generated by high voltage E-beam. Here substrates can be exposed to X-ray. এটা কেন লিখলাম দেখ, কারণ এখানে যখন তোর জিনিসটা এসে ধাক্কা মারছে এই স্যাম্পেলে, তো এখান থেকে তো এক্সরে প্রডিউস হতেই পারে। এক্সরে কি করে প্রডিউস হয়? হাই অ্যাক্সেলারেশন ডিসেলারেশনের জন্য প্রডিউস হয়, তো এখান থেকেও এক্সরে প্রডিউস হতেই পারে, এন্ড সেটা সাবস্ট্রেটের কাছে ওপেন হয়ে যায়। And another point is E-beam is not used for MOSFET as it can damage the substrate. তাহলে ড্যামেজ করতেই পারে, কারণ ই-বিমটা কি কোনো একটা হাই ভোল্টেজে কাজ হচ্ছে, তো তাই জন্য ওটা কিন্তু সাবস্ট্রেটকে ড্যামেজ করে দিতেই পারে। ঠিক আছে, ক্লিয়ার? এক্স-রেটা কি করে ড্যামেজ করছে সাবস্ট্রেটকে? এক্সট্রা সাবস্ট্রেটকে ড্যামেজ করে দিতেই পারে। ই বিম আমি কি বলছি, এক্সরে ড্যামেজ করছে বলছি না আমি। ই বিম মসফেটে ইউজ হয় না, কারণ ইভাপোরেশন করতে গেলে তোর মসফেট কি রকম হয়, মসফেট তোর এরকম টাইপের একটা জিনিস দেখতে হয় তো, এরকম এরকম, এটা তোর সোর্স, এটা ড্রেন, আর এদিক থেকে তুই এখানে গেট বার করিস, এরকম তো তোর দেখতে হয় জিনিসটা। তো তুই যদি মসফেটে তুই তোর ইবি ইভাপোরেশন কোথায় আসবে, এই লেয়ারটা বানাতে, গেট আর ড্রেনের লেয়ার বানাতে, তখন তো তোর আসবে। আর তার আগে তুই যে এই মেটাল কন্ট্যাক্টটা করিস তার জন্য আসবে। এন্ড এইখানে তোর রয়েছে এটা তো সাবস্ট্রেট, রাইট? এইটা যদি তো সাবস্ট্রেট হয়, এবার ই বিম কি করছে? ই বিম তো হাই এনার্জেটিক বিম, একটা থার্মাল এনার্জির থেকে তো একটা ইলেকট্রনের এনার্জি এনি ডে বেশি হয়, তাই না? তো সে যদি এসে এইভাবে সারফেসটার উপর পড়ে, তো সে সাবস্ট্রেটকে ড্যামেজ করে দিতে পারে না?
হ্যাঁ মানে তুই এইখানে থার্মালি হিট দিয়ে যে স্পিডে যে ফ্লাক্সটা তোর এইখানে মেটেরিয়ালটার উপর গিয়ে পড়ছে, সেই ফ্লাক্সের থেকে তুই এখানে যেটা হাই এনার্জি ইলেকট্রন আসছে এখানে স্ট্রাইক করছে, স্ট্রাইক করে এখানে যাচ্ছে, ইলাস্টিক কলিশন হচ্ছে, তাহলে হাই এনার্জেটিক মেটেরিয়াল গিয়ে সাবস্ট্রেটে ধাক্কা খাবে না? একটা হাই হ্যাঁ এনার্জি মেটেরিয়াল গিয়ে তো সাবস্ট্রেটে ধাক্কা খাবে, বিকজ দ্য কলিশন ইজ অ্যান ইলাস্টিক কলিশন। ইলাস্টিক কলিশনের জন্য তাহলে এক্সট্রা তো ইলাস্টিক কলিশনের জন্যই প্রডিউস হচ্ছে, আর কিছুই নয়। তো ইলাস্টিক কলিশন বলে এইখানে যখন ধাক্কা মারছে এখানেও হাইয়ার এনার্জি যাচ্ছে, সেটা সাবস্ট্রেটকে ড্যামেজ করে দিতে পারে, কারণ সাবস্ট্রেট নিজে একটা খুব ছোট এরিয়া নিয়ে রয়েছে, খুব থিন ফিল্ম টাইপের তো সাবস্ট্রেটটা, হুম কয়েক মাইক্রোমিটার অর্ডারের থিকনেস বা কয়েক ন্যানোমিটার অর্ডারের থিকনেস, মাইক্রোমিটার কি বলছি, ন্যানোমিটার অর্ডারের থিকনেস। তো এই একটা হাই এনার্জেটিক বিম গিয়ে ওটাকে ধাক্কা মেরে নষ্ট করে দিতেই পারে, না করার তো কিছু নেই। বুঝতে পেরেছি এবার। ঠিক আছে, আচ্ছা তোদেরকে আমি একটা জিনিস বলতে ভুলে গেলাম এতক্ষণ ধরে, সিভিডিটা শেষ যখন করছি একদম ভালোভাবেই শেষ করে দিই। তো সিভিডির অ্যাপারেটাস গুলো, সিভিডি অ্যাপারেটাস, এটা আমি বলতে ভুলে গেছিলাম। সিভিডি অ্যাপারেটাস কি কি হয়? নাম্বার ওয়ান, গ্যাস সাপ্লাই সিস্টেম। নাম্বার টু, যেখান থেকে গ্যাস গুলো আসে, রিয়াক্টর গ্যাস যেগুলো বা ইনার্ট অ্যাটমসফিয়ার ক্রিয়েশনের জন্য যে গ্যাসগুলো লাগে সেগুলো। নেক্সট, reactor chamber which is done for reaction. Next, substrate loading mechanism. Number 4, energy source. নাম্বার 5 মানে যেটা আমার হিটারটা থাকে, সেটাই আমার এনার্জি সোর্স, যেটা তোর মেটেরিয়াল যা আসছে তাকে ডিকম্পোজ করে সিভিডি ঘটাচ্ছে, সেই জন্যই আমার এনার্জি সোর্সটা কাজে লাগে। সাবস্ট্রেট লোডিং মেকানিজম ওই টিল্টিংটার জন্য কাজে লাগে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি ভ্যাকুয়াম সিস্টেম। সিস্টেমটা ওই যে চেম্বারটা, রিয়াকশন চেম্বারটা ভ্যাকুয়াম থাকতে হয়, তার ফলে এখানে রিয়াকশনটা ভালোভাবে করা পসিবল হয়। নেক্সট, গ্যাস এক্সস্ট সিস্টেম, যেখান দিয়ে তো টক্সিক গ্যাসগুলো বেরিয়ে যায়। ওকে, তো এইগুলো তোর সিভিডির মেন অ্যাপারেটাস। আর এবার আমি তোদের এই সিভিডির যে প্রিকারসার গুলো আছে যেগুলো, দ্য প্রিকারসার উই নিডেড, কিরকম কিরকম, যদি আমার কাছে হাইড্রাইড লাগে, হাইড্রাইড সিভিডি করতে হলে প্রিকারসার কি লাগবে? SiH4, GeH4, AlH3 ইত্যাদি ইত্যাদি। যদি আমার হ্যালাইডস লাগে, হ্যালাইডস এর জন্য আমার প্রিকারসার লাগবে TiCl4, TaCl5, WF6। যদি আমার লাগে মেটাল অ্যালকালিস, মেটাল অ্যালকালিস এর জন্য তোর লাগবে Al, Me3, Ti, CH2T, Bu4। নেক্সট, মেটাল অ্যালকক্সাইড, এর জন্য কি কি লাগবে মেটাল অ্যালকক্সাইডের জন্য? TiOIPr4, মেটাল ডাই diallylamide, that is TiNMe2 whole 4, metal diketonates, , 4 metal diketonates, 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 4
Next, metal carbonates. Carbonates are carbonyls. That is NiCO4. So these are the things we use as precursor. এমওসিভিডি তোদের আগের দিনই এক্সপ্লেন করে দিয়েছে, মানে মোটামুটি আমাদের সিভিডি পার্টটা, থার্মাল ইভাপোরেশন, ইবিম ইভাপোরেশন, এইগুলো আমার মোটামুটি শেষ হয়ে গেল। সো উই উইল ডিসকাস দ্য লাস্ট টপিক ফর টুডে, দ্যাট ইজ স্পাটারিং। আজকে আমি বলেছি ছোট্ট ক্লাস দেবো, আমি স্পাটারিংটা পড়িয়ে আজকে ছেড়ে দেবো। এবারে আমি এই টোটালটাই নেব, কেন নিচ্ছি সেটা বলে দিচ্ছি। So now we will discuss the sputtering. Sputtering জিনিসটা কি? Sputtering জিনিসটা দেখ, এই মাঝখানে একটা ওই সিমিলারলি, এই যে এই তুই জিনিসটা দেখেছিলি প্লাজমা এনহ্যান্স সিভিডি আর স্পাটারিং, দুটো বেশ কিছুটা আই এম নট টেলিং কমপ্লিটলি, বাট বেশ কিছুটা একই রকম প্রসেস। তো এখানে কি হয়, এখানে একটা ডিসি সোর্স থাকে মাথার উপরে, ওখানে আরএফ কয়েল থাকে, এখানে ডিসি থাকে, ঠিক আছে? তো ডিসি আর বাদ বাকি যেটা হয়, আরএফ কয়েল ওখানে এনার্জি দিচ্ছিল, এখানে ডিসি সোর্সটা আমাকে এনার্জি দেবে। আর স্পাটারিং মানে এখানে আমার মেটেরিয়ালস গুলো এখানে এইভাবে প্লেস রয়েছে, এর উপর স্পাটার করবে। দিস ইজ দ্য ফেনোমেনা হ্যাপেন্স, ঠিক আছে? তো এখানে তোর এই ভোল্টেজ দেওয়া হচ্ছে, ভোল্টেজে গিয়ে কি হচ্ছে, এইখানে হাই ভোল্টেজ যদি পড়ে, এই জায়গার যে ইলেকট্রনস গুলো রয়েছে, এগুলো বা মেটেরিয়ালস যেগুলো রয়েছে, ইলেকট্রন বলা ভুল, যে মেটেরিয়াল গুলো রয়েছে তাদের মধ্যে কি হবে, ধাক্কাধাক্কি লাগবে, ইন্টারনাল কলিশন হবে, সাফিসিয়েন্ট এনার্জি আসবে। এবার এদিক থেকে আর্গন আয়ন এসে এদের হিট করছে, আর্গন আয়ন যদি এসে এদের হিট করে, তখন এখান থেকে একটা করে মেটাল এসে এর উপর পড়তে থাকবে, এইভাবে তোর পড়তে থাকবে। এই জিনিসটা তোর হচ্ছে এখানে স্পাটারিং এ। তো স্পাটারিং এর টেকনিকটা দেখ, স্পাটার ডিপোজিশন টেকনিক, দ্যাট ইজ plasma is needed to make the gas conductive and generated ions can then be accelerated to strike the target। তাই হচ্ছে, আর্গন আয়ন এসে হিট করছে, ঠিক আছে? আর্গন আয়ন গিয়ে হিট করছে, হাই এনার্জি পাচ্ছে বলে, ঠিক আছে? তো নেক্সট, higher pressure than evaporation, that is about 1 to 100 millitorr. Next, better at depositing alloy and compounds than evaporation. Evaporation এর থেকে better technique. Now what the plasma contains, the plasma
contains equal number of positive argon ions, and electrons, as well as neutral argon atoms, typically less than 0.01% atoms are ionized. ঠিক আছে, তাহলে স্পাটার ডিপোজিশন দুটো ভাবে হয়, একটা আরএফ মেথডে হয়, একটা ডিসি মেথডে হয়। তো মেজর প্যারামিটার্স আর operational pressure, that is 1 to 100 millitorr. Next, power, that is about 100 watt. Next, for DC sputtering, -2 kV to -5 kV voltage. এই যে স্পাটারিং এ এই যে মাইনাস ভিডিসি দিয়েছি, এটা -2 kV to -5 kV ভোল্টেজ থাকে। নেক্সট, additional substrate bias voltage. সাবস্ট্রেট বায়াস ভোল্টেজ মানে যেখানে সাবস্ট্রেট গুলো রাখা রয়েছে, সাবস্ট্রেট গুলো কোথায় রাখা রয়েছে, আমার এখানে আমার সাবস্ট্রেট গুলো এখানে রাখা রয়েছে, এই যে এই আমার সাবস্ট্রেট গুলো রাখা রয়েছে। তো এটাও কারুর একটাই কোনো একটা ইলেকট্রোডে আছে, সেই ইলেকট্রোডটা গ্রাউন্ডেড রয়েছে। ঠিক আছে, তো এর মধ্যেও তো একটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে, এর উপরে আছে বলে এটাও যে গ্রাউন্ডেড তা তো না, একটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে, সেই ঘটনাটাই এখানে বলা হচ্ছে। অ্যান্ড সাবস্ট্রেট টেম্পারেচার, দ্যাট ইজ 20 to 700 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ভ্যারি করতে পারে। ঠিক আছে, নাও হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ? স্পাটার ডিপোজিশনের অ্যাডভান্টেজ, this will be number 1, able to deposit a wide variety of material of metal, alloy, composite. Next, no X-ray damage. Next, sufficient target material for many deposition, মানে একবার ডিপোজিশন হলেই হয় না, তুই অনেকবার একের বেশি বার ডিপোজিশন করতে পারবি তোরা। can use large area targets for uniform thickness over large substrate. Next, দাদা তুমি বলছো যে ওই আগের বার যে ইকুইলিব্রিয়াম চলে এসেছিল সেইটা এখানে কোনো প্রবলেম হবে না, মানে না, যতটা পারবো ততগুলো আচ্ছা আচ্ছা। হ্যাঁ,
in situ cleaning prior to film deposition by reversing the potential on electrodes, যেটা পজিটিভ তাকে ওই নেগেটিভ দিস আর যেটা নেগেটিভ তাকে যদি পজিটিভ দিস, তাহলে কি করবে, তারা কি রিপালস করবে সেখানে। তো ইলেকট্রোডে যদি তুই পোটেনশিয়াল চেঞ্জ করিস তাহলে ইনসিটু ক্লিনিং পসিবল হয়। বেটার film quality than evaporation disadvantage. What are the disadvantages? Disadvantages will be substrate damage due to ion bombardment or UV generated by plasma. দুটো কারণেই হতে পারে সাবস্ট্রেট ড্যামেজ। নাম্বার 2, higher pressure 1 to 100 millitorr gives more contamination unless we use ultra clean gases and ultra clean টার্গেট। তার মানে টার্গেট আর ভিতরে যে গ্যাস থাকবে তাকেও ইকুয়ালি ক্লিন হতে হবে, আদারওয়াইজ কন্টামিনেশন তৈরি হতে পারে। নেক্সট, deposition rate of some material are quite low. Next, some material degrades due to ionic bombardment. And last point, most of the energy incident on the target becomes heat which must be removed. মানে হাই এনার্জি মেটেরিয়াল আসছে, তাহলে ও এসে এনার্জিটা তো ওখানে দিচ্ছে, দেওয়া মানে কি আইদার মাসে কনভার্ট হয় অথবা এনার্জি হিট জেনারেট করে। তো এক্ষেত্রে হিট জেনারেট করছে, যেটাকে তো রিমুভ করতে হয়। ঠিক আছে, তো এই হচ্ছে তোর মোটামুটি স্পাটারিং এই পার্টটা অবধি আমি করে দিলাম। নেক্সট আমরা যেটা যাব সেটা আজকে যাব না, কারণ আজকে অনেক কেমিস্ট্রি তোদের মাথায় ঢুকে গেছে। তো আজকে আর কেমিস্ট্রি দিলে তোরা মাথা ব্যথা তোদেরও খারাপ হয়ে যাবে। তো নেক্সট দিন আমরা এটা আসবো, দ্যাট ইজ সলজেল টেকনিক, ইলেকট্রো ডিপোজিশন, এই সবগুলো দিয়ে আমরা নেক্সট দিন স্টার্ট করবো। হয় এটা দিয়ে স্টার্ট করবো, আদারওয়াইজ স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি দিয়ে স্টার্ট করবো। ঠিক আছে, সো আজকের ক্লাসটা আমি এখানে কমপ্লিট করছি। থ্যাংক ইউ, গুড বাই। বলছি দাদা, 1 মিনিট একটুখানি বলবো? বল।
বলছি যে লিথোগ্রাফি ওই জিনিসগুলো যে তুমি দিয়েছিলে না, আমি বুঝতে পারছি না। আমি বলবো, ওগুলো সব ও বলবো। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, তুমি পেছন থেকে করছো? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওটা দাদা হ্যাঁ বল। বলছি যে আমি ন্যানোর আগের রেকর্ডেড ক্লাসগুলো ক্লাসরুমে পাচ্ছি না কোথাও। ক্লাসরুমে তো দিইনি, সব গ্রুপে রয়েছে আর প্লে লিস্ট আমার কাছে রয়েছে। গ্রুপে আমি একটা পেয়েছিলাম, মানে একদম আমি তোকে first আমি তোকে আমি তোকে প্লে লিস্টটা পাঠিয়ে দিচ্ছি, আমি তোকে ন্যানোর প্লে লিস্টটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ও, আচ্ছা আচ্ছা। চা টাটা।